আসসালামু আলাইকুম। শুরু করছি মায়াবতীর ইচ্ছা পর্ব 25। লিখেছেন ইসরাত জাহান। মোহন সর্দারকে দাফন করে এসেছে রাজ ও মাহমুদ সর্দার। বাড়ির অবস্থা এখন নীরব। মাহমুদ সর্দার ভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন। মিলি কান্না করছে, তার বাবা মা দুজনই আজ মারা গেছে। তারেক সামলাতে থাকে মিলিকে। মৌ নিজেও এখন কান্না করছে। মোহন সর্দারের মৃত্যুর সময় বাবা বলে সম্বোধন করা হয়। জীবনে এই প্রথম ও শেষ সে তার বাবাকে বাবা বলে ডেকেছে। মাকে তো কাছেই পেল না। অবশ্য মা যখন পরিচয় জানতে পারে তখন তো তার মধ্যে অনুতপ্ত দেখা যায় না। এই যুদ্ধে হেরে গিয়ে সোনালি নিজেকে শেষ করে দিয়েছে। কারাগারে থাকার চেয়ে সে নিজেকে একবার শেষ করে দিল। রাজ ব্যাকপ্যাক করছে, তাকে কাজের জন্য ঢাকার বাইরে যেতে হবে। মায়া সেগুলো দেখতে থাকে, রাজকে ব্যাগ গোছানোর জন্য সাহায্য করতে থাকে মায়া। রাজ বাইরে যেতে চায়নি, মায়ার কথায় সে রাজি হয়। মায়ার ভাষ্যমতে, তুমি এখন দেশের রক্ষার দায়িত্বে নিয়েছ। তোমার মায়াবতী ছাড়াও আরও এক দুনিয়া আছে তোমার, আর ওটা তোমার দেশের অসহায় জনগণ। এদেরকেও তো রক্ষা করতে হবে। তুমি কাল খুলনায় যাও, আমি এদিকটা সামলে নিতে পারবো। তোমার মায়াবতী কিন্তু ভীতু না, সে একজন বাঘিনী। মায়ের কোমর ধরে টেনে রাজ নিজের কাছে এনে বলে, আমি আমার বাঘিনীকে খুব ভালো করেই জানি। বাঘিনীর এক একটা গর্জন যেই সর্দার বাড়িকে কাঁপিয়ে তোলে। এটাই তো তার আস্ত একটা প্রমাণ। আমার কথা এটা না, কাকা মারা গেছে, আমাদের বংশীয় ব্যবসাটা আবার ওপেন করতে হবে। সাথে মায়ের ফর্মুলা সব পরিবার একসাথে পাবলিক করতে হবে। আদ্র আসবে শিয়ার জন্য প্রস্তাব নিয়ে। এখন এই সময়টাতে কিভাবে বের হই? মায়া আশ্বস্ত দেয়, বলে, চিন্তা করো না তো, আমি তারপর তোমার আরও পার্টনার তো আছে। তুমি আসার পর ফর্মুলা পাবলিক করা হবে আর শিয়াকে দেখতে আসবে। এখন তুমি যাও, ওদিকটা লোকদের সেবা করাটাও তো তোমার কর্তব্য। অনলি ফর মায়াবতী, আমার মায়াবতীর ইচ্ছাটাই তাহলে পূরণ হোক। বলেই মায়াকে কোলে নেয় রাজ, ভুলে যায় সারাদিনের কথা। শিয়া থেকে মোহন সর্দার ও সোনালির কুকর্মের কথা শুনল হিয়া, তবে পুরোটা না। সোনালি যে ড্রাগ সাপ্লাই ও নারী পাচার করত এগুলো শুনল। মানিকের বিষয় জেনে হিয়া কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায়। তারপর সবাই মিলে একসাথে মানিকের সাথে কথা বলে। মানিক একটি আশ্রমে বড় হয়। প্রাপ্ত বয়স হতেই তাকে নিজের 2 নাম্বার ব্যবসায় ছোটোখাটো কর্মচারী করে রাখে। বিভান জিনিসপত্র আনা নেওয়ার কাজ এক, কথা সার্ভেন্ট এর সমস্ত কাজ মানিক করত। মানিক একটু বুঝ হবার পর থেকে জানতে পারে তার কোনো পরিবার নেই। বিভান ওকে আশ্রম থেকে আনার পর কাজ দেয়, তাই বিভানকে মহৎ ভাবত মানিক। মালিনীর থেকে আসল সত্যি জানার পর রুদ্র ও জেসি গিয়ে বিভানের ব্যবসার সম্পর্কে লন্ডনের পুলিশের কাছে প্রমাণসহ সবকিছু জানিয়ে দেয়। বিভানের লন্ডনের অনৈতিক কাজ বন্ধ করা হয়। এরপর মানিককে সবকিছু খুলে বলে রুদ্র ও জেসি। রুদ্রর কার্ড দেখে ওকে বিশ্বাস করে মানিক। বাংলাদেশে আসার পর রুদ্র আবার মিথ্যে সেজে যোগ দেয় সোনালির কাজে, আর মানিককে রাজ নিজের মতো আলাদা স্থানে রেখে দেয়। অন্যদিকে মালিনী ও মায়া মিলে অভিনয় করতে থাকে সোনালি ও বিভানের সামনে, যাতে করে মানিকের সম্পর্কে কোনো সন্দেহ সোনালির না হয়। সকালে কাজের সূত্রে ঢাকার বাইরে যাবে বলে রেডি হচ্ছে রাজ। মায়া তাকিয়ে আছে রাজের মুখের দিকে। রাজ এটা দেখে স্নান হেসে বলে, এভাবে তাকিয়ে থাকলে তো বউকে রেখে যেতে ইচ্ছে করবে না মায়াবতী। বউকে দুষ্টভাবে পেতে চায় মন। চোখ ছোট ছোট করে মায়া বলে, এভাবে তাকিয়ে থাকতেই তোমার মধ্যে বান্দর নাচ শুরু হয়ে গেছে। মায়ার হাত ধরে নিজের কাছে এনে রাজ বলে, বউ ছাড়া 1 মাস একা থাকবো। এই শাহামের রাজের বক্ষ যে থাকবে শূন্য, এটা কি তুমি বুঝো? তোমাকে ছাড়া এই মায়াও যে শূন্য মন্ত্রীমশাই। তবে সবার ভালোর কথা চিন্তা করতে হবে তো। জনগণের সেবা করার পর আমি সুযোগ পাবো তো? কিসের? বাথরুম বিলাসের? দুষ্ট হেসে রাজ বলে। মায়া অবাক হয়ে যায়। সিরিয়াস মোমেন্ট এসেও রাজকে এমন বলতে হবে? রাজের বুকে আলতোভাবে মার দেয়। মায়া বলে, লাগামহীন মন্ত্রীমশাই।
লাগাম দিতে তো বউ পাওয়া যায় না, তাই আমি লাগাম দিব না। এই মন্ত্রীমশাই লাগামহীনই থাকবে, তাহলে দিনে 4-5 বার করে বাথরুম বিলাস করতে পারবো। আপনি কি আর কোনো জায়গা পান না? এই এক বাথরুম বিলাস কি বিশ্রী লাগে। শোনো মায়াবতী, আমার এই বাথরুমে বড় একটা বাথটাব আছে, যেটার পিছনে লাখ টাকা খরচ করেছে আমি। বলি, টাকা কি আমার গাছে ফলে যে বউ নিয়ে লাখ টাকার বাথরুম থুয়ে অন্য জায়গায় রোমান্স করব? তাই আমি এই বাথটাবের বসেই তোমার সাথে বাথরুম বিলাস করব। যে যা বলে বলুক, মন্ত্রী তার টাকা উসুল করেই ছাড়বে। দেখি কার বাপের কি হয়েছে। এবার চলুন বাথরুম বিলাসে। আরে ধুর না, আপনাকে তো এখন যেতে হবে, বাইরের সবাই দাঁড়িয়ে আছে। কাজ শেষ করে সে বাথরুম বিলাস করতে দিবে তো মায়াবতী? মায়া কিছু বলতে যাবে অমনি ওদের গেটে নক করে পিয়াস। রাজ ঘুরে দাঁড়ায় দরজার দিকে, পিয়াসকে দেখে বলে, বউকে কি রোমান্টিক বিদায়টাও দিতে দিবে না? পিউ বেবি, এত জেলাস তুমি আমার মায়াবতীর উপর? পিয়াস ভীষণ খেলো। এই রক্তবতী আকারের মায়াবতীর প্রতি জেলাস ফিল, তাও আবার বেচারা পিয়াস। আদৌ কি সম্ভব? পিয়াস বলে, আসলে আপনার গাড়ি চলে এসেছে, সময় হয়ে গেছে তো তাই। পিয়াসের দিকে কিলার লুক দিয়ে রাজ বলে, বেঁচে গেছো, তোমার বউ এখন তোমাকে বাবা ডাক শোনাবে। তা না হলে আমার শালিকা থেকে তোমাকে আলাদা করে ওর জীবনে বেটার কোনো ছেলেকে এনে দিতাম। বিড়ালের মতো মুখ করে পিয়াস। রাজ এটা দেখে বলে, অন্তত এই শিক্ষা তুমি পেতে যে একজন বরের কাছ থেকে তার বউকে আলাদা করলে কেমন ফিলিংস হয়। তুমি যখন আমার আর মায়াবতীর রোমান্সের সময় হাজির হও, তখন মনে হয় এক ভিলেন এসে আমাদের জীবনে ধিং টানা বলে বর্জ্যপাত শুরু করেছে। নাদান এক অসহায় ছেলেকে রাজ ভিলেন বানিয়ে দিল। পিয়াস বেচারা পারছে না মুখের উপর মোক্ষম জবাব দিতে, কিন্তু সে মনে মনে ঠিকই কয়েকটা গালি দিয়েই দেয়। মনে মনে আওড়ায়, বেটা লুচ্চা মন্ত্রী, তুই তোর বউকে নিয়ে যা খুশি কর, আমি কোথায় বাধা দেই? আমি তো কাজের শিডিউল অনুসারে তোর কাছে আসি। বলি তোর কাজে হেল্প করলেও বলবি বউ থেকে দূরে থাকতে, আবার না করলেও বলবি বউ থেকে দূরে থাকতে। আমরা বর বউ তো তোদের জ্বালায় প্রেম করতে পারি না, এর বেলায় কি চোখ গাছে থাকে? কিন্তু না, কথাগুলো পিয়াস জোরে জোরে বলতে পারিনি। বেচারার চাকরি যে আর থাকবে না। মায়া তার হাতের কোণা দিয়ে রাজকে আলতো খোঁচা দিয়ে বলে, মুখে একটু লাগাম দিন, আপনার ভাইরা ভাই হয়। এখন চলুন, সময় হয়েছে। বলেই মায়া চলে যায় বাইরে। রাজ ড্রেসিং টেবিল থেকে একটা সানগ্লাস নিয়ে চোখে দিয়ে পিয়াসের দিকে তাকিয়ে বলে, ঘরের মধ্যে সানগ্লাস পরেছি কেন জানো? পিয়াস প্রশ্নবোধক হয়ে তাকিয়ে আছে রাজের দিকে। রাজ যেতে যেতে বলে, তোমাদের মতো নির্বোধ যারা রোমান্স করতে পারে না, উল্টো রোমান্সের 12টা বাজায়, তাদেরকে ইগনোর করতে। আই ইগনোর ইউ পিউ বেবি। ভ্যাবাচেকা খেয়ে গেল পিয়াস। রাজ ওটা দেখে দুষ্ট হেসে বলে, সারাদিন ভ্যাবাচেকা খেয়েই পেট ভরাবে, তোমার জীবনে কোনো উন্নতি হবে না, চলো এবার। বলেই চলে যায় রাজ। পিয়াস ওখানে দাঁড়িয়ে বিড়বিড় করে বলে, এই জন্যই তো বিয়ের 3 মাসের মাথায় আমি বউকে প্রেগনেন্ট বানিয়েছি। বেটা মন্ত্রীমশাই, লুচো কথা বলেও বাবা হতে পারলি না। দম থাকলে আগে বাবা হয়ে আমার সামনে আয়, তারপর না হয়ে দেখা যাবে কে রোমান্সে পটু। সিঁড়ির কাছে যেয়ে রাজ তার পা চালানো থেমে যায়। পিছনে ঘুরে নিজের ঘরের দিকে তাকিয়ে দেখে পিয়াস দাঁড়িয়ে আছে। রাজের এভাবে থেকে যাওয়া দেখে পিয়াস ঘাবড়ে যায়। রাজ এক চোখ টিপ দিয়ে বলে, আমি দুনিয়ার আর কারো মনের কথা বুঝি বা না বুঝি, তোমার মনের কথা খুব ভালোভাবেই বুঝি পিউ বেবি। টেনশন নট। কাজ শেষ করে ফিরে আসি একবার, তোমাকে আমি আঙ্কেল বানিয়ে ছাড়বো। তখন সব শেয়ানে শেয়ানে কোলাকুলি। এই শাহমীর রাজার পুরুষত্ব আঘাত করেছো তুমি, তোমাকে ফেল করে দিব আমি। চলে যায় রাজ। হাত ছেড়ে বাঁচে পিয়াস। তারপর রাজের ল্যাকেজ নিয়ে বের হয়। নিচে এসে রাজ সবার সামনে দাঁড়ায়। মাহমুদ সর্দারকে জড়িয়ে ধরে রাজ বলে, আসি বাবা। রাজের মাথায় হাত রেখে মাহমুদ সর্দার বলেন, সাবধানে যেও, তোমার জন্য অপেক্ষা করবে তোমার মায়াবতী। রাজ মাথা নাড়িয়ে একটু ভাবুক হয়ে থেমে গেল। মাহমুদ সর্দার ও বাড়ির বাকিরা এটা দেখে বলে ওঠে, কি হয়েছে? রাজ কিছু একটা ভেবে পিয়াসের দিকে তাকালো। পিয়াস পকেট থেকে বের করে বলে, আমার কাছে ছিল, কিন্তু আপনি আজকে দিবেন এটা ভাবিনি। রাজ বাম ভ্রু উঁচু করে বলে,
কেন? এটা আজকে দিব না তো কবে দেব? মায়া সন্দেহ দৃষ্টি দিয়ে বলে, এটা কি? হানিমুন প্যাকেজ। সবাই এদিক ওদিক তাকিয়ে একজন আরেকজনকে দেখতে থাকে। মাহমুদ সর্দার বলেন, এখন তুমি জনগণের সেবা করতে যাচ্ছ, এর ভিতরে বউকে নিয়ে হানিমুনে যেতে চাও? ফিরে এসেও তো যেতে পারতে হানিমুনে। অবাক হয়ে রাজ বলে, তোমাকে কে বলল আমি আমার বউকে নিয়ে হানিমুনে যাব? তাহলে কার বউকে নিয়ে হানিমুনে যাবে? রাজ মায়াকে দেখে ভয় পাওয়া চেহারা করে বলে, আরে এটা তো আমার বউ নেই, আমিও নেই, মানে এটা আমাদের হানিমুন টিকিট না। তাহলে কার? বাবা মায়ের হানিমুন টিকিট। মাহমুদ সর্দার ভীষণ খেলেন, সাথে মালিনী নিজেও। শিয়া হিয়া মুখ টিপে হেসে দেয়। শাহানা পারভিন সোফায় বসে আছেন, এখনো কিছুটা দুর্বল তিনি। রাজের এমন কথা শুনে তিনি নিজেও লজ্জা পান। মালিনী কিছু না বলে শাহানা পারভিনের পাশে এসে বসে। মাহমুদ সর্দার তেজ দেখিয়ে বলেন, লজ্জা করে না এই বয়সে বাবাকে হানিমুনে পাঠাতে? তোমার লজ্জা করে না বউকে ঘরে আটকে রাখতে? মা আমার তোমাকে বিয়ে করে এখনো নিজেকে শাস্তি দিচ্ছে। মাকে নিয়ে সামান্য হানিমুন করতে পারোনি, আবার আসো ছেলেকে লাজ লজ্জা শেখাতে? এমন লজ্জা নিয়ে কাপুরুষের মতো ঘরে বসে থাকতে পারবো না আমি। তুমি আমাকে ইনডাইরেক্টলি কাপুরুষ বললে। ডাইরেক্ট বললে কি বাবা ছেলের সম্পর্ক চিরজীবন থাকবে? তাই তো ভয়ে ভয়ে ইনডাইরেক্টলি বলছি। শ্যাট আপ। ইংলিশ বলতেই তো এটা শিখেছ। বউকে কিভাবে হাসি খুশি রাখা যায় এটা কি আদৌ শিখেছ? শোনো বাবা, লক্ষ্মী বরের মতো এখন বউকে নিয়ে হানিমুন করে আসবে। কোনো দ্বিমত শুনতে চাই না। মাকে হ্যাপি রাখাটাও একজন সন্তানের দায়িত্ব। শেষের কথাটি রাজ একটু নরম কণ্ঠে বলে। মাহমুদ সর্দার যেন স্তব্ধ হয়ে গেল। রাজার শেষ কথাটি একদম ঠিক। সে কখনো মালিনীর সাথে বাইরে ঘুরতে যায়নি। এখন যখন সব ঠিক হয়েছে, রাজ চায় তার মায়ের জীবন থেকে যাওয়া কমতিগুলো পূরণ হোক। তাহলে তিনি কেন বাধা দিবেন? স্ত্রী হিসেবে এই অধিকারগুলো মালিনী পায়। মালিনী মলিন দৃষ্টি দিয়ে দেখছে রাজকে। ছোটবেলায় রাজকে আদর করতে পারেনি। মানিককে নিয়ে চিন্তায় থাকে সে। একদিকে বরের মৃত্যুর শোক, আরেকদিকে ছেলে। মাথায় কাজ করেনি তার। কিন্তু রাজকে তিনি ভালোবাসেন। রাজের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে থাকেন। ঠোঁট কামড়ে কান্না করতে করতে রাজের কাছে এসে রাজের মাথায় হাত রেখে বলে, আমি তোর ভালো মা হতে পারিনি। কিভাবে হব বল? আমি যে শুধু আমার ছোট ছেলেটাকে নিয়ে ভেবেছিলাম, ওকে নিয়ে আতঙ্কে থাকতাম। তোকে আমার বোনের শূন্যতা পূরণ করে দেইনি। আমার প্রতি অনেক অভিযোগ তোর, তাই না? মানিক দেখল এই দৃশ্য, তার নিজের কাছেও খারাপ লাগছে। সে তো এসবের কিছুই জানে না। মায়ের কষ্টটা দেখে তার নিজেরও খারাপ লাগছে এখন। রাজ মলিন হেসে মালিনীর হাত ধরে বলে, মায়ের প্রতি কোনোদিন অভিযোগ রাখা যায়? মা তার সন্তানকে ইচ্ছা করে দূরে ঠেলে রাখে না, কোনো কারণ না হলে। এই কি এমন কেউ করে? আমি কোনো অভিযোগ রাখিনি তোমার প্রতি। আমার মনে হয় মানিক নিজেও কোনো অভিযোগ করবে না। মানিক এগিয়ে এসে বলে, আমি যদি জানতাম আমার মা আমার জন্য অপেক্ষা করছে, আমার একটা পরিবার আছে, বিশ্বাস করো অনেক আগে ছুটে আসতাম। ছেলে হিসেবে আমিও আমার মাকে হ্যাপি রাখতে পারিনি। আমরা সবাই যে পরিস্থিতির শিকার ছিলাম। তবে শেষ ভালো যার, সব ভালো তার। রাজ এবার হাত ঘড়ি দেখে নেয়, তারপর পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বলে, তাহলে আমি আসি এবার। আচ্ছা বাবা, হানিমুনে যেয়ে সুন্দর সুন্দর ছবি তুলে আমাদের দেখাবে। এই বয়সে এসে নিজে বাবা না হই, বাবার হানিমুনটা তো দেখব। তোমাকে কে বলেছিল আমাদের জন্য হানিমুনের ব্যবস্থা করতে? ছেলে হয়ে আমার একটা দায়িত্ব থাকে। বাবা মা নিরামিষ জীবন কাটিয়ে এখন কতটুকু ঝগড়া করে মাথা ফাটাবে? এই বয়সে এসে ছেলে হয়ে এসব দেখতে তো আমার বুকটা ফেটে যায়। তোমার বুকটা একটু বেশি ফেটে যাচ্ছে। রাজ কথা না বাড়িয়ে মাহমুদ সর্দারের কানের কাছে এসে ফিসফিস করে বলে, শোনো বাবা, হানিমুনে যেতে দিচ্ছি মানে এই না যে নিজের বয়সের সীমা লঙ্ঘন করে দেবে। খবরদার, বাবা হওয়ার বয়সে আমাকে ভাই বানাবে না। ছেলে নির্যাতন কেসে ফাঁসিয়ে দেব কিন্তু তোমাকে। হানিমুন থেকে এসে একদম প্রস্তুতি নিবে তোমার নাতি নাতনির সেবা করার জন্য। মাহমুদ সর্দারের মন চাচ্ছে এবার দেওয়ালের সাথে বাড়ি খেয়ে মারা যেতে। রাজকে উদ্দেশ্য করে বলে, থ্রেট দিচ্ছ তুমি আমাকে? বাবা হই আমি তোমার।
আমি তো জানি তুমি আমার বাবা। একবার পাবলিক করতে হবে না। বেশি পাবলিক করলে লোকে আবার সন্দেহ করে বসবে। তখন আমার ছেলে মেয়েরাও তোমাকে দাদা বলতে নাকচ করবে। 2 হাত এক করে মাহমুদ সর্দার বলেন, পুত্র আমার তাড়াতাড়ি বিদায় হও। তুমিই হবে বাবা, আমি হব দাদা। তাও তোমার মুখে লাগামহীন কোনো কথা শুনতে আমি রাজি না। রাজ দুষ্টু হেসে চলে যায় বাইরে। গাড়িতে উঠে বসে। জানালা দিয়ে মায়াকে দেখে হাসি দিয়ে বাড়ির সবার দিকে তাকিয়ে হাত নাড়িয়ে বিদায় জানায়। মায়া মিষ্টি হেসে হাত নাড়িয়ে বলে, বাই মন্ত্রীমশাই। গাড়ি চলতে শুরু করছে। রাজ এখনও দেখছে মায়াকে। মায়া নিজেও দেখছে রাজকে। রাজের গাড়ির চোখের আড়াল হতেই মনটা একটু খারাপ হয়ে যায় মায়ার।